নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, এই বছর যদি তোমার লক্ষ্য হয়ে থাকে জিএনএম নার্সিং অথবা এএনএম নার্সিং, তবে আমি আশা রাখছি এই মুহূর্তে তুমি পশ্চিমবঙ্গে অপেক্ষায় রয়েছো যে কবে এই নার্সিং এক্সামের ফর্ম ফিল আপ চালু হবে। প্রিয় বোন বা প্রিয় ভাই, যেই আমার ভিডিও দেখছো, আমি তোমাকে বলছি এই মুহূর্তে যে ওবিসি কেস আমাদের রাজ্যে চলছে না, তার সমাধান কিন্তু আমরা এই মাসে পেতে চলেছি। আর একবার আমরা যদি ওবিসি কেসের সমাধান পেয়ে যাই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বিন্দু মাত্র সময় নষ্ট করবে না এই নার্সিং এক্সামের পরীক্ষাগুলো নেওয়ার জন্য। তাই নিজেকে প্রস্তুত করো। এই 115 মার্কের জিএনএম এনএম নার্সিং এক্সামে এই বছর পাশ করা যথেষ্ট টাফ হবে, কারণ লড়াইটা কিন্তু এই বছর যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে। প্রচুর লক্ষ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসবে, কিন্তু তার মধ্যে এই বছর একটা গভর্নমেন্ট কলেজের নার্সিংয়ের সিট পাওয়াটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট বিষয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয় তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি। তো আজকে আমরা কিন্তু আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাব। আর নার্সিংয়ে 115 মার্কের এক্সামে পাশ করার জন্য বায়োলজিতে অন্তত আমাকে 40+ নাম্বার উঠিয়ে নিয়ে আসতে হবে। আর এই জন্য বায়োলজির সেই অধ্যায়গুলো আমাকে পড়তে হবে যেখান থেকে বারবার বারবার করে নার্সিং এক্সামে প্রশ্ন উঠে আসে। আজকে আমাদের টপিক হলো কোষ বিভাজন অধ্যায়ের মিওসিস কোষ বিভাজন। কোষ বিভাজনের আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে ডিটেলসে ক্লাস দিয়েছি, মাইটোসিসের ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলসে ক্লাস দিয়েছি, কিন্তু কোনো কারণবশত আমরা কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজনের ক্লাসটি দিতে পারিনি, কিন্তু সেটা পূরণ করতে হবে। তো আজকের ক্লাস হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেটি নার্সিং এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং এক্সাম পাস করা, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আশা করছি তোমার মাথায় আছে এই যে আমাদের গোটা দেহটা রয়েছে না, যে সমস্ত বডিটা রয়েছে, সেইটি কিন্তু কোষ দ্বারা গঠিত। মনে আছে তো? কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্র থেকে দেহ। মনে আছে? কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র ও তন্ত্র থেকে দেহ। দুবার বললাম, আশা করি মনে না থাকলেও মনে চলে এসছে। তো একটা কোষ থেকে আমাদের এই গোটা বডির কিন্তু উৎপত্তি হতে পারে না। পারে কি? তুমি ভেবে দেখো যে একটা কোষ আমাদের গোটা বডি তৈরি করলো। বডির কত রকম সিস্টেম আছে, চোখ, নাক, মুখ, কান, এমনকি আমাদের দেহের অভ্যন্তরীণ বিষয়গুলো, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, এগুলো সব কিন্তু কোষ দ্বারা গঠিত। তো একটা কোষ কখনো এত বড় বডি সৃষ্টি করতে পারবে না। তাহলে কি হয়? একটা কোষ ভাঙতে শুরু করে, একটা কোষ ভেঙে দুটো কোষ, 2 থেকে 4টা, 4 থেকে 8টা, 8 থেকে 16টা, 16 থেকে 32, 32 থেকে 64, এইভাবে কিন্তু বাড়তে থাকে, যে 100, 200, 400, 1000, 2000 এরকম করে বাড়তে আছে, ডবল হতে আছে। এবং এইভাবে একাধিক কোষ দ্বারা কিন্তু এই বডির সৃষ্টি হয়, এই দেহের সৃষ্টি হয়। তো এটা তোমার জানা আছে আশা করি। তো সেম ব্যাপার আমি একবার তোমাকে দেখিয়ে দিই যে কোষ বিভাজনের সংজ্ঞা কি বলে। যে পদ্ধতিতে, ঠিক আছে, জনিত কোষ মানে যে কোষ থেকে জন্ম হচ্ছে, বা মাতৃকোষ মানে যেটা বড় কোষ আছে, ভেবে এটা একটা বড় কোষ, এই কোষ থেকে ভেঙে একটা আলাদা কোষ হলো, তাহলে কটা কোষ হলো? দুটো। তো এটা হলো জনিত কোষ, কারণ এই কোষ থেকে ভেঙেই এই কোষটার উৎপত্তি হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো যে পদ্ধতিতে জনিত কোষ বা মাতৃকোষ বিভাজিত হয়, বিভাজিত মানে ভেঙে যায়, এবং আপত্য কোষ সৃষ্টি করে, তাকেই বলা হয় কোষ বিভাজন। আশা করি তোমার এই বিষয়টি ক্লিয়ার হয়ে আছে। তো একটা কোষ, এই কোষ যখন ভেঙে আরেকটা কোষ সৃষ্টি করে, তো যে কোষটা ভাঙছে তাকে বলে জনিত কোষ বা মাতৃকোষ। যে কোষটা ভাঙছে মানে এটা ভাঙছে, তো একে কি বলবো? জনিত কোষ বা মাতৃকোষ। আর এ কোষ থেকে ভেঙে যে নতুন কোষ সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় আপত্য কোষ। ক্লিয়ার? আর্টসের ছেলে মেয়ে হও কি সায়েন্সের ছেলে মেয়ে হও, পাস করতে গেলে ভাই বা বোন এই পাঠগুলো পড়তে হবে তোমাকে। এমসিকিউ বই পড়ে যদি পাস করা যেত না, তাহলে তপতি, সাঁতরা আর পারুল প্রকাশনী পড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ে আজকে নার্স হয়ে দাঁড়িয়ে থাকতো। ডিটেলসে পড়তে হবে, অধ্যায় ভিত্তিক পড়তে হবে, যেভাবে 9 ও 10-এ পড়তে। এমসিকিউ বই পড়ে পাস করা যাবে না। মাথায় আসছে তো? ক্লিয়ার ভাবে রাখো। তো এই যে কোষ বিভাজন, এবার প্রত্যেকটা প্রাণী তো সমান না। এবার তুমি যদি অ্যামিবা বা কোনো একটা নিম্ন শ্রেণীর প্রাণীর সঙ্গে মানুষের তুলনা করো, তা কখনো সম্ভব হয়? তো যদি পৃথিবীতে নিম্ন শ্রেণীর প্রাণীদের গল্প বলি, যেগুলো এক কোষী, যাদের দেহে একটাই কোষ আছে, তাদের দেহে এই কোষ বিভাজন যেটা ঘটে, সেই ধরনের কোষ বিভাজনকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক কোষী প্রাণী দেহে কোন কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস কোষ বিভাজন জানা আছে। এবার যদি বহুকোষী প্রাণী দেহের গল্প আসে, তো বহুকোষী প্রাণী দেহে
দুটো কোষ বিভাজন ঘটে, কি কি? মাইটোসিস আর মিওসিস। আবার লজ্জা পাবে না বোন আমার, ভালোভাবে বলবে আমার সঙ্গে, ক্লাসই তো দেখছো তাই না? তো বহুকোষী জীবদেহে কটা কোষ বিভাজন? দুটো। কি কি? একটা মাইটোসিস আর মিওসিস। আর যদি এক কোষী মানে জীবদেহে বলে কটি কোষ বিভাজন, আমি বলবো একটি। কি বলবো? অ্যামাইটোসিস। এই যে পাঠটা পড়লাম না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমার কাছে এটা একটা সিম্পল টপিক হতে পারে। তোমাকে বলছি একটু আমার দিকে দেখো, যদি তোমাকে পরীক্ষায় বলে কোষ বিভাজন, পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছে এদের মধ্যে কোষ বিভাজনকে ক ভাগে ভাগ করে, তুমি বলো 3 ভাগে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। ক্লিয়ার? কিন্তু গল্পে বোন আমার যদি প্রশ্ন এইভাবে তোমার সামনে তুলে আনে যে বলো তো এক কোষী প্রাণী দেহে কটি কোষ বিভাজন লক্ষ্য করা যায়, তুমি বলবে একটি। তখন 3টি বলবে না, কটা বলবে? একটি। অ্যামাইটোসিস, এক কোষীতে অ্যামাইটোসিস একটি। আর যদি বলে বহুকোষী প্রাণী দেহে তাহলে বলবে দুটি, একটা মিওসিস আর একটা মাইটোসিস। আশা করি ক্লিয়ার হয়েছে। হয়েছে তো? না হলে সমস্যা আছে। তো আজকের আমাদের গল্প হলো মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস দেহ কোষ বিভাজনের দ্বারা হয়। বডিতে আমাদের দেহ কোষ তৈরির ব্যাপার থাকে, তখন যে কোষ বিভাজন হয় বহুকোষী জীবদেহে তাকে বলে মাইটোসিস। কিন্তু যখন মিওসিসের গল্প আসে এটা হয় জনন কোষ বিভাজন। মনে আছে আমরা যখন প্রথম আমাদের মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে যখন আমরা প্রথম ছিলাম, আমরা একটি মাত্র কোষ হয়েছিলাম জাইগোট রূপে। কি নামে? জাইগোট রূপে। আর এই জাইগোট গঠনের জন্য কিন্তু এই মিওসিস কোষ বিভাজনেরই প্রয়োজন হয়েছিল। ক্লিয়ার? তো চলো আজকের কিন্তু এই মিওসিস কোষ বিভাজনটা নিয়ে ক্লাস শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা আমার, চলো মিওসিস কোষ বিভাজন নিয়ে ক্লাস শুরু করা যাক। তুমি যদি ভালোভাবে এখানে দেখো প্রিয় ভাই ও বোন, মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞার ক্ষেত্রে যে ওই 1, 2, 3, 4 এবং 4.5 লাইন আছে না, এটা কেবলমাত্র 4.5 লাইন না, পরীক্ষায় আসা 4টি প্রশ্নর কিন্তু উত্তরপত্র। ক্লিয়ার? মানে এই যে মিওসিসের সংজ্ঞা, এখান থেকে এখন পর্যন্ত 4টি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো নার্সিং এক্সামে উঠে এসছে অথবা এই বছর উঠে আসতে পারে। তাই মন দিয়ে এই যে সংজ্ঞাটা এখন পড়াবো না সেটা ভালোভাবে শুনবে। কি বলছে? যে প্রকার কোষ বিভাজন জনন মাতৃকোষের ক্রোমোজোমকে একবার ভাঙে। ভালো কথা। মিওসিস কোষ বিভাজন কোথায় কাজ করছে? মাতৃগর্ভে, মায়ের গর্ভে, একদম মায়ের গর্ভে, জনন কোষে। আমরা যখন সবাই, আমি, তুমি, আমরা সবাই কোথায় ছিলাম প্রথমে? মায়ের গর্ভে, হ্যাঁ কি না? এবং মায়ের গর্ভে আমরা যখন ছিলাম একটা কোষ রূপে ছিলাম আমরা। হ্যাঁ, এখন এত বড় তুমি লম্বা চওড়া হয়ে গেছো, তার মানে কি মনে করছো? প্রথমে আমরা সবাই একটা কোষ রূপে মায়ের গর্ভে ছিলাম। ভালো কথা। তো তখন কি হলো দাদা? তখন মিওসিস কোষ বিভাজন হলো এবং ধীরে 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 করে কিন্তু আমরা ভ্রূণতে পরিণত হলাম এবং আমাদের জন্ম হয়েছে। তো মিওসিস খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝো। তো যে প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষে ক্রোমোজোম কবার ভাঙে? একবার ভাঙে। এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম 2 বার বিভাজিত হয় এবং এর ফলে ডেপ্লয়েড মানে 2n মাতৃকোষের অর্ধেক সংখ্যক মানে n যুক্ত ক্রোমোজোম 4টি আপত্য কোষের সৃষ্টি হয় এবং তাকেই মিওসিস কোষ বিভাজন বলা হয়। বুঝতে পেরেছো? যদি পেয়ে থাকো কংগ্রাচুলেশন, আরেকবার পড়াচ্ছি, শুনে নাও, রিভিশন হয়ে যাবে। আর যারা বুঝতে পারোনি ভালোভাবে শুনো। দেখো বোনেরা আমার, প্রথমে কিন্তু আমরা মায়ের গর্ভে একটাই কোষ রূপে থাকে। কটা কোষ রূপে থাকি? একটা। ছবিটা দেখো তো, ধরে নাও এটা হচ্ছে আমরা ওই একটা কোষ যখন আমরা প্রথম আমাদের মায়ের গর্ভে এসেছিলাম, একটা কোষ, ঠিক? তো এই কোষের মধ্যে ক্রোমোজোম কটা থাকে তুমি জানো? সায়েন্সের বাচ্চারা আশা করি জানে যে 46টা ক্রোমোজোম থাকে। কিন্তু যারা আর্টস থেকে উঠে এসছো, যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস, যেটা আমি তো জিওগ্রাফি জানি, আমি পাহাড় পর্বত জানি, আমি হিস্ট্রি জানি দাদা, যুদ্ধ জানি, কিন্তু বোনেরা আমার নার্স হওয়ার জন্য যুদ্ধ থেকে বেশি বায়োলজির ব্যাপারে জানতে হবে। কান খুলে শুনো, ভালোভাবে বুঝাচ্ছি। তো যখন আমরা মায়ের গর্ভে একটা কোষ রূপে থাকি, ওই একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে। কটা? 46টা। গল্পের প্রথমে কি পড়েছিলাম? ভালোভাবে শুনো, পরীক্ষায় প্রশ্ন আসে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কবার ভাঙে? একবার। তো প্রথমে ক্রোমোজোমকে ভেঙেছে। চলো আমরাও মায়ের গর্ভে প্রথমে এই যে 46টা আছে, 2n মানে 46টা ক্রোমোজোম, ঠিক আছে, এটাকে একবার ভেঙে দিই। এ মা দাদা, 2nটা তো এখানে n আর n হয়ে গেছে। 2n মানে 46 বোনেরা আমার, 2n দুটো n থেকে হয়ে গেল একটা n, মানে ভেঙে কি হয়ে গেল? ছোট। একই রকম ভাবে 46টা ক্রোমোজোম যেহেতু আছে, এটা ভাঙছে মানে এও পাবে 23টা ক্রোমোজোম, এও পাবে
23টা ক্রোমোজোম। বুঝতে পেরেছো? মাথায় এসছে? ক্লিয়ার? তো প্রথমে আমরা যখন মায়ের গর্ভে থাকি একটা কোষ রূপে মানে জাইগোট রূপে প্রথমে কিন্তু ওই কোষটা ভেঙে যায়, কারণ একাধিক কোষ না হলে আমরা জন্মাতে পারবো না, হাত পা হবে কি? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে ও কি সবসময় একটা কোষ রূপে থাকে? দেখবা বাচ্চা ধীরে ধীরে বড় হয় এবং একসময় একটা আলাদা ফিলিং হয়, বাচ্চা কিন্তু মায়ের গর্ভে নড়তে শুরু করে, হিলতে শুরু করে। তুমি যখন নার্স হবে তখনই অনুভূতিটা বুঝতে পারবে। তো বাচ্চা বড় হচ্ছে, তো দেখবা মায়ের গর্ভে বাচ্চা লাথিও মারে, মা বাবা হাসতে হাসতে বলে এই দেখ লাথি মারছে, ফুটবলার হবে মনে হয়, বলে কি না? তো একটা কোষ থেকে কীভাবে গোটা বাচ্চার বডিটা তৈরি হচ্ছে ভালোভাবে বুঝো। তো প্রথমে একটা কোষ ছিল মানে 2n, 46টা ক্রোমোজোম। তো প্রথমে সংজ্ঞা অনুযায়ী ক্রোমোজোমকে ভাঙতে বলেছে একবার, আমি ভেঙে দিলাম। এর ফলে এ পেল 23টা ক্রোমোজোম, এ পেল 23টা ক্রোমোজোম। এবার কি বলছে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হবে। আচ্ছা দেখো বোন আমার, এখানে কেবলমাত্র ক্রোমোজোম ভাঙবে না, ক্রোমোজোম তো ভাঙলো, 46টা ছিল, তো ক্রোমোজোমের সঙ্গে সঙ্গে এখানে নিউক্লিয়াসও ভাঙবে এবং তার সঙ্গে সাইটোপ্লাজমও ভাঙবে। যখন এই প্রথম কোষ বিভাজনটা হলো না বোন আমার, একটু ভালোভাবে শুনবে, যখন এই প্রথম কোষ বিভাজনটা হলো না, এখানে কেবলমাত্র কিন্তু ক্রোমোজোমই ভাঙেনি, ভেঙেছে নিউক্লিয়াস এবং ভেঙেছে সাইটোপ্লাজম একবার। আবার দেখো, এই দেখো নিচে আবার এখানে কিন্তু ভাঙবে, লাল দিয়ে বুঝায়, লাল দিয়ে দেখো এখানে কিন্তু আবার ভাঙবে, এখানেও কিন্তু ভাঙলো, ভেঙে এন হলো, এখানেও ভেঙে এন হলো, এখানেও আবার ভাঙলো, দেখো এখানেও ভেঙে এন হলো, এখানেও ভেঙে এন হলো। এবার গল্প আসলো, দাদা আপনি প্রথমে 2n থেকে n করলেন, মানে এনটাকেও ভাঙুন, এনটাকেও ভাঙুন, কেন ভাঙছেন না? কারণ বোন আমার এন মানে ক্রোমোজোম সংখ্যা বুঝাচ্ছে, ক্রোমোজোমকে কবার ভাঙার কথা বলেছে বোন? একবার। তাই আমি প্রিয় বোন এখানে একবারই ক্রোমোজোমকে ভেঙে দিয়েছি, ঠিক আছে? ওর জন্য এই জায়গায় আর এই জায়গায় দুটো টুকরো হয়েছে। কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কি একবার? না, কবার? দুবার। তাই নিচে যখন ভাঙলাম, প্রথমে তো নিউক্লিয়াস সাইটোপ্লাজম ভাঙলোই, নিচেও যখন নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে ভাঙলাম তখন কিন্তু আর ক্রোমোজোমকে ভাঙলাম না। ক্লিয়ার? এবং এর ফলে আমি দেখতে পাচ্ছি এই 1 2 3 4 লাস্ট অব্দি 4টি আপত্য কোষের সৃষ্টি হয়েছে। এই যে টোটাল প্রক্রিয়া, এটাকেই কিন্তু মিওসিস কোষ বিভাজন বলছি। ক্লিয়ার হয়েছে? এবার শুনো ভালোভাবে, পরীক্ষায় কি প্রশ্ন আসে, কারণ কেবলমাত্র পড়ে গেলে হবে না, তোমাকে জানতে হবে এই সংজ্ঞাটার কোন কোন পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। চলো প্রশ্ন বলি, এবার দয়া করে কানটা খুলে এবার শুনো, ইন্টারেস্টিং জায়গা কিন্তু খুব। প্রথম প্রশ্ন, কোন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে? বহুকোষী জীবদেহে জনন কোষের মধ্যে। আবার বলি, বহুকোষী জীবদেহে কোথায়? জনন কোষের মধ্যে। ফার্স্ট কোশ্চেন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? বহুকোষী জীবদেহের জনন কোষের মধ্যে। নেক্সট কোশ্চেন, এই মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কবার ভাঙে? আমি বলবো একবার। জোরসে বলো, একবার। আরে বোন বলো না, একবার। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কবার ভাঙে, সাইটোপ্লাজম কবার ভাঙে? সিঙ্গেল সিঙ্গেলও থাকতে পারে অথবা একসঙ্গে বলতে পারে, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কবার ভাঙে? সিঙ্গেল সিঙ্গেল থাক কি একসঙ্গে থাক, অ্যান্সার করতে হবে দুইবার ভাঙে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। ক্লিয়ার? নেক্সট কি প্রশ্ন আসতে পারে? এই যে মিওসিস কোষ বিভাজন, এর একদম অন্তিম ভাগ মানে শেষ পর্যায়ে কটি আপত্য কোষ সৃষ্টি হয়? গুণত 1 2 3 4, 4টি আপত্য কোষ সৃষ্টি হচ্ছে। তো আশা করছি মিওসিস কোষ বিভাজনে ইম্পর্টেন্ট সংজ্ঞা থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় উঠে আসে আমি তোমার সামনে উঠিয়ে রাখতে পেরেছি। স্ক্রিনশট নিয়ে নিবে, ক্লাসে প্রথম থাকলে স্ক্রিনশট নিয়ে নিবে, ভিডিওটা লাইক করে দিবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। কি ভাবছো সাবস্ক্রাইব কেন করব? এটা তো তোমার লাভ দাদা, এটা তো আমার লাভ না বোন। ইসমে তোমারা ঘাটা হামারা কুছ নেই যাতা। আমি আসবো, ক্লাস দিয়ে চলে যাবো, তুমি সাবস্ক্রাইব না করলে অন্যরা সাবস্ক্রাইব করে রাখছে, ওরা কখন আমি ভিডিও দিচ্ছি ওরা জানতে পেরে যাবে। কিন্তু তুমি কিভাবে জানবে? সাবস্ক্রাইব করে রাখলে তুমি বুঝতে পারবে যে কখন কোন ভিডিও আমাদের থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার নেক্সট পার্টে যাব, যেখান থেকে কিন্তু পরীক্ষায় একাধিকবার ছোট ছোট প্রশ্ন উঠে আসে। কি কি? মিওসিস যে ঘটে, এই মিওসিসটা কোথায় ঘটে?
উদাহরণ ক্লিয়ার হয়েছে? তো গল্পে যদি আমি তোমাকে বলতে যাই, এই মিওসিস কোষ বিভাজন কিন্তু উদ্ভিদ কোষেও ঘটে এবং প্রাণী কোষেও ঘটে। দেখো পৃথিবীতে তো দু ধরনের জীব হয়, উদ্ভিদরাও জন্ম দিতে পারে আর প্রাণীরাও জন্ম দিতে পারে। এবার পরীক্ষায় প্রশ্ন আসে, যদি উদ্ভিদরা জন্ম দিতে পারে আর যদি উদ্ভিদ দেহে মিওসিস হয় তবে কোথায় কোথায় হয়, এক্সাম্পলগুলো বলো। এমনকি প্রাণী দেহেও কিন্তু এই মিওসিস কোষ বিভাজন কোথায় হয় বা কি মাধ্যমে হয়, এইরকম কিন্তু উদাহরণমূলক প্রশ্ন বা এক্সাম্পল পরীক্ষায় এসে থাকে। প্রিয় বোন আমার, মাথায় রাখবে এই নার্সিং এক্সামে এক্সাম্পলের উপরে ভিত্তি করে অন্তত 10টার উপর প্রশ্ন থাকে। তুমি যখন বায়োলজির 40টা প্রশ্ন পাবে কিনা, যেখানে 30টা ক্যাটাগরি 1 আর তোমার 10টা ক্যাটাগরি 2 এর থাকে কোশ্চেন, সেখানে মিনিমাম 10টা কোশ্চেন এমন পাবে যেগুলো বায়োলজির এক্সাম্পল বা উদাহরণ থেকে উঠে এসছে। ক্লিয়ার? তাই এক্সাম্পল, এক্স মানে প্রাপ্তন না, এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার বোনেরা আমার, আমরা দেখিনি উদ্ভিদ দেহে কোথায় কোথায় ঘটে। এক্স্যাক্টলি বলেছে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে পুংরেণু মাতৃকোষে এবং ও ডিম্বাণুর স্ত্রী রেণুর মাতৃকোষের মধ্যে কিন্তু ঘটে থাকে। দেখো আমরা যদি স্বাভাবিক কিছু গাছের কথা বলি, যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, এমনকি তোমার যদি বলি গাঁদা, তারপর হচ্ছে তোমার গোলাপ ফুলের গাছ, এগুলো কিন্তু প্রত্যেকে সপুষ্পক উদ্ভিদ, মানে যারা ফুল ফোটাতে পারে। কারণ ফুল ফুটলে সেখান থেকে বীজ হবে, ফল হবে এবং ফল থেকে বীজ হবে, হ্যাঁ কি না? তো সপুষ্পক উদ্ভিদের কোথায় ঘটে যদি পরীক্ষায় আসে, অ্যান্সার করতে হবে পরাগধানীর পুংরেণু মাতৃকোষে ও স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে কিন্তু ঘটে থাকে। ক্লিয়ার? মাথায় এসছে? সিম্পল প্রশ্ন, আশা করি মুখস্থ হয়ে গেছে। উদ্ভিদ দেহে পুংরেণু মাতৃকোষে এবং স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে এই মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। কিন্তু বোনেরা মাথায় রাখতে হবে, পৃথিবীতে কেবল আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ আর ভ্যালেন্টাইন ডে এর জন্য রোজ মানে গোলাপ গাছ নেই। পৃথিবীতে এমন অনেক গাছ আছে যেগুলো নিম্ন থেকে নিম্নতর উদ্ভিদ। আর উদ্ভিদরা অযৌন জনন করে, জানো? ফুল ফোটায়, তারপর সেখান থেকে ফল হয়, তারপর বীজ হয়, বীজ থেকে গাছ হয়। এই ধরনের জননকে বলা হয় অযৌন জনন। কিন্তু এমন অনেক নিম্ন থেকে নিম্নতর শ্রেণীর উদ্ভিদ রয়েছে যারা কিন্তু যৌন জনন করতে পারে, মানে মানুষের মতোই সকল উদ্ভিদে জাইগোট এগুলো লক্ষ্য করা যাবে। বুঝতে পেরেছো? তো ঠিক তেমনই বলেছে, পৃথিবীতে কিছু নিম্ন শ্রেণীর লিঙ্গধর উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদের জাইগোটের মধ্যে এই মিওসিস ঘটে, এছাড়া ডিম্বকের মধ্যে, এছাড়া জাইগোস্পোর বা স্পোরাঞ্জিয়ামের মধ্যেও কিন্তু এই মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করা যায়। কি প্রশ্ন আসতে পারে ভালোভাবে শুনো, পাস করার ইচ্ছা আছে তো কানটা খুলে শুনো কি প্রশ্ন আসতে পারে। বোন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সপুষ্পক উদ্ভিদ দেহে মিওসিসের ঘটনাস্থলটি কোথায়? অ্যান্সার করতে হবে পরাগধানীর পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রী রেণুর মাতৃকোষে। প্রথম প্রশ্ন গেল উদ্ভিদ থেকে। দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদের মানে মিওসিস কোষ বিভাজন থেকে যেটা আসতে পারে সেটি হলো নিম্নতর উদ্ভিদ দেহে যাদের মধ্যে জাইগোট লক্ষ্য করা যায়, ডিম্বক লক্ষ্য করা যায়, জাইগোস্পোর লক্ষ্য করা যায় বা স্পোরাঞ্জিয়ামও লক্ষ্য করা যায়, তাদের মধ্যেও কিন্তু এই স্থানগুলোতে মিওসিস লক্ষ্য করা যায় বা মিওসিস কোষ বিভাজন আমরা দেখে থাকি। অপরদিকে যদি আমরা বলি প্রাণীদেহ মানে মানুষ, বাঘ, সিংহ, হরিণ, প্রাণীদেহে এই প্রাণীদেহের জনন মাতৃকোষে পুংদেহে শুক্রাশয় স্থিত প্রাইমারি পোমাটোসাইটের মধ্যে এবং স্ত্রী দেহের ডিম্বাশয়ের প্রাইমারি উসাইটের মধ্যে লক্ষ্য করা যায়। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো জানি প্রাণীদেহের যদি পুরুষ হয় তাহলে শুক্রাশয়, স্ত্রী হলে ডিম্বাশয়। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এত সহজ প্রশ্ন দিবে না যে প্রাণী দেহের শুক্রাশয়, পুরুষ দেহের শুক্রাশয় আর স্ত্রী দেহের ডিম্বাশয় মিওসিস হবে, যেহেতু জনন কোষ। ওরা একটু টাফভাবে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করবে। তো পরীক্ষা হয়তো ওরা বলেই দিতে পারে যে মিওসিস কোষ বিভাজন ঘটে পুরুষদের শুক্রাশয় স্থিত কোন স্থানে? অ্যান্সার করতে হবে যে প্রাইমারি
স্পোমাটোসাইটের মধ্যে লক্ষ্য করা যায় বা স্পারমাটোসাইটের মধ্যে লক্ষ্য করা যায়। কিছু কিছু বইয়ে স্পারমাটোসাইট, কিছু কিছু বই স্পোমাটোসাইট আছে, একটু দেখে নেবে। অপরদিকে যদি বলে স্ত্রী দেহে কোথায় লক্ষ্য করা যায়, অ্যান্সার করতে হবে ডিম্বাশয়ের মধ্যে উপস্থিত প্রাইমারি উসাইটের মধ্যে লক্ষ্য করা যায়। ক্লিয়ার? তো আশা রাখছি কোন কোন ঘটনাস্থল রয়েছে উদ্ভিদ ও প্রাণী দেহে সেইটি তোমার বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এবার প্রিয় বোনেরা, একটা বিষয় তোমাকে ভালোভাবে দেখতে হবে, তার জন্য এই ছকটা একটু আমার সঙ্গে ভালোভাবে দেখে নাও। একটু দাঁড়াও, এক্সাম্পলগুলো একটু মিটিয়ে দিই। এই যে ছবিটা কইরে, এই যে ছবিটা একটু ভালোভাবে এটা তোমাকে দেখতে হবে। প্রিয় বোনেরা আমার, খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু মনটা দিয়ে দেখো। একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, এই যে মিওসিস কোষ বিভাজন হলো, এটা কি দেখলাম? প্রথমে তিনটা জিনিস ভাঙছে এখানে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর তার সঙ্গে ক্রোমোজোম। আমরা জানলাম ক্রোমোজোম কবার, যখনই একটা কোষ ভাঙবে, এই যে ভাঙলো না, এই যে ভাঙলো, এটা ভাঙার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস ভেঙে গেল, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও ক্রোমোজোম। কিন্তু গল্প হলো এখানে ক্রোমোজোম মানে 2n মানে 46টা যে ক্রোমোজোম ছিল সেটা প্রথমেই ভেঙে গেল। আর মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাতেই আমরা পড়ে নিয়েছি, সংজ্ঞাতে পড়েছি না? কি পড়েছিলাম সংজ্ঞাতে? যে ক্রোমোজোম কবার ভাঙে, এই যে ক্রোমোজোম কবার, একবার, সংজ্ঞাতে পড়েছিলাম। ঠিক একই রকমভাবে যেহেতু ক্রোমোজোম একবার ভাঙার কথা আমরা পড়ে নিয়েছি, তো এখানে ক্রোমোজোম অলরেডি একবার ভেঙে গেল এবং তার সঙ্গে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমও ভাঙলো। কিন্তু গল্পে বলেছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার ভাঙবে, তাই নেক্সট আমাকে আবার ভাঙতে হলো। ভেঙে এখানেও একটা আপত্য কোষ, এখানেও আপত্য কোষ, এখানেও আপত্য কোষ, এখানেও আপত্য কোষ পেলাম। কিন্তু গল্পে ছিল যে প্রথমবার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও ক্রোমোজোম তিনটায় ভাঙবে, কিন্তু দ্বিতীয়বার কেবলমাত্র নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ভাঙবে, এখানে ক্রোমোজোম ভাঙবে না। তো ক্রোমোজোম এখানে প্রথমবার ভেঙে যা ছিল, দ্বিতীয়বারেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা তাই থাকবে, পড়েছিলাম। তাই মিওসিসের যে উপরের ভাগে নিউক্লিয়াসও ভাঙছে, সাইটোপ্লাজমও ভাঙছে এবং তার সঙ্গে ক্রোমোজোমও ভাঙছে, সেই ভাগটাকে আমরা বলছি মিওসিস 1। আবার বলছি, যখন মিওসিসের প্রথম ভাগটায় না বোন, যেখানে দুটো আপত্য কোষ হচ্ছে, যেখানে আমরা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও ক্রোমোজোম তিনটাকেই ভাঙছি, তাকে বলছি আমরা মিওসিস 1। আর নিচের যে ভাগটা রয়েছে, যেখানে আমরা কেবলমাত্র এখান থেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে ভাঙছি, ক্রোমোজোমকে আর ভাঙার কোনো চান্সই আনছি না, দ্বিতীয় ভাগটাকে বলছে মিওসিস 2। কেন বুঝালাম? কারণ বোনেরা, আমরা এই মুহূর্তে যে পার্টটি নিয়ে পড়বো, ক্ষমা করবে, এটা আমাদের কোর্স দিয়ে দিয়েছে, আমি দিতে বারণ করেছিলাম, তাও আমাদের রণক্ষেত্র ব্যাচ চলছে। যদি তোমার মনে হয় যে তুমি প্রিপারেশন নিতে চাও, বাড়িতে তো পড়ছো ভালো কথা, যদি তোমার মনে হয় প্রিপারেশন নিতে চাও একবার নিতে পারো, ঠিক আছে? বেস্ট ব্যাচ, বেস্ট কোয়ালিটি, যে ক্লাসগুলো আমি এখন দিচ্ছি একই রকম ক্লাস পাবে অল সাবজেক্ট, পরীক্ষা পর্যন্ত 999 টাকা। যাই হোক, কোর্স নিয়ে আলোচনা করবো না, তখন তো বলবো আচ্ছা বিজনেস আপনার মতলব ছিল, ক্লাস তো বাহানা, কোর্সটাই দেখানোর ইচ্ছা ছিল না। বোনেরা আমার, এটা দিয়ে দিয়েছে কারণ আমি টপিকের মধ্যে ছিলাম, পরে আলোচনা করবো এটা নিয়ে। দেখো এখন আমরা যে টপিকটা পড়বো, দেখো প্রথমে যে ফ্যাক্টটা পড়লাম, বোঝা গেল? প্রথমে যে ফ্যাক্টটা পড়লাম, এই যে তোমাকে বুঝালাম না, যেখানে মিওসিস 1 ও মিওসিস 2, এই মিওসিস 1 ও মিওসিস 2 থেকে এখন যে ফ্যাক্টটা আমি তোমাকে পড়াবো, সেখান থেকে কিন্তু পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসছে। যে টোটাল টপিকটা এখন পর্যন্ত পড়াচ্ছি, তার মধ্যে সব থেকে বুঝার বিষয় এখানেই রয়েছে। আর মিওসিসের এই জায়গাটা থেকেই বোনেরা আমার, এই জায়গাটা থেকেই বারবার প্রশ্ন উঠে আসে। তাই এবার অন্তত এইটুকুটা সময় একটু মন দিয়ে দেখো, যখন এইটুকুটা পার্ট আমি পড়াচ্ছি। ক্লিয়ার হয়েছে? শুরু করি, চলো। তবে সবার আগে আমি তোমাদেরকে কিন্তু এই পার্টগুলো ডিটেলসে পড়ে শোনাচ্ছি, যেখান থেকে কিন্তু এই মিওসিসের বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু প্রশ্ন যেখান থেকে বারা উঠে আসে। আশা করছি মনটা দিয়ে শুনবে, শুনবে তো বোন আমার, 5 করাটার দরকার। আর যদি মন না থাকে না, মন যদি এখন মনে করে রিলসের দিকে যাবে, একবার বাবার মুখটার দিকে তাকাও আর একবার মায়ের মুখটার দিকে তাকাও, নিজের চারপাশটা একবার মুখটা ঘুরিয়ে এইভাবে দেখো, তুমি এখন যেখানে আছো সেটাই কি তোমার শেষ? এইভাবেই জীবনটা কাটিয়ে দিবা বোন? এভাবেই পার হয়ে যাবে না? লাইফটা গুছাতে হবে তো। বাপ মাগলা যে পাগলের মতো তোমার জন্য খাটছে, তাদের জীবনটা সুন্দর করতে হবে তো। তাই মনটা দিয়ে শুনো, বড় কাজ বলছি না, শুধু শোনার কথা বলছি। দেখো প্রথম প্রশ্ন এখান থেকে যেটা আসে সেটি হলো, মিওসিস একটি পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি মানে, কারণ মিওসিস কোষ বিভাজনে
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইরকম পর্যায়ে পর্যায়ে কোষের বিভাজনটা আমরা লক্ষ্য করি। ক্লিয়ার? মিওসিস কোষ বিভাজনে কোষ ভাঙে তো পর্যায়ে পর্যায়ে ভাঙে, প্রথমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইভাবে পর্যায়ে পর্যায়ে ভাঙার কারণে এই মিওসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। কানটা খুলে শুনলে, পরীক্ষায় আসে কিন্তু। সেকেন্ড পয়েন্ট যেটা পরীক্ষায় আসে, জীবের জনন মাতৃকোষে প্রধানত এই বিভাজন ঘটে। কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন? কেবলমাত্র জনন মাতৃকোষে। কোথায়? জনন মাতৃকোষে, মায়ের গর্ভে। ক্লিয়ার? তাহলে দাদা আমাদের গোটা বডি তৈরি হয়েছে, কেবলমাত্র কি আমাদের কি মিওসিস ঘটে? না, মাইটোসিসও ঘটে। আর মাইটোসিসের দ্বারা দেহ কোষ গঠিত হয়, দেহ কোষ সেল। কিন্তু জনন কোষের সেল, মাতৃগর্ভে যে কোন সেল গঠিত হবে সেটা মিওসিস কোষ বিভাজনের দ্বারা হয়। ক্লিয়ার? তো মিওসিস কোষ বিভাজনে কি ঘটে? এখানে মূলত জনন মাতৃকোষের মধ্যেই ঘটে, জনন কোষ উৎপন্ন হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বলেছে বোনেরা আমার 3 নাম্বার পয়েন্ট, ডিপ্লয়েড এখানে 2n জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 2nটা ভেঙে গিয়ে 4টি আপত্য কোষ সৃষ্টি করবে, যেটা n আপত্য কোষ হয়। মানে 46টা ক্রোমোজোম থাকে, তাই 2n বলছিলাম। এবার নিচে যখন 4টা শেষ পর্যায়ে 4টি আপত্য কোষ সৃষ্টি করে, তাই তো দেখো ছবি দেখায় না, ছবি দেখলে তো বুঝবে না, তাই ছবি দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ বোনেরা আমার। 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? 2n জনন মাতৃকোষ। যখন প্রথম মাতৃকোষ রূপে একটা কোষ রূপে মায়ের গর্ভে ছিলাম তখন সেটা ছিল 2n, মানে সেখানে ছিল 46টি ক্রোমোজোম। কটি ক্রোমোজোম? 46টি ছিল তো। কিন্তু একটা কোষ থেকে কি আমাদের গোটা বডি সৃষ্টি হতে পারবে? না। তো একটা কোষ তো ভাঙতে হবে, ভেঙে ভেঙে তৈরি হবে একটা শিশুর দেহ মাতৃগর্ভের মধ্যে। তো এই জন্য প্রথমে যখন এটা ভাঙলো, প্রথমে ক্রোমোজোম ভেঙে n আর n, এবং অন্তিম পর্যায়ে আবার কিন্তু এটা ভাঙলো এবং অবশেষেও কিন্তু n n n n, কটা আপত্য কোষ? 4টা। এটাই তো বলেছে মিওসিসের 3 নাম্বার পয়েন্ট। কি বলেছে? এই মিওসিস কোষ বিভাজন, এটা ডিপ্লয়েড 2n ছিল জনন মাতৃকোষ, এই যে এটা কি করলো? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি হেপ্লয়েড বা n কোষের সৃষ্টি করলো। 1 2 3 4, অন্তিমে গিয়ে 4টি হেপ্লয়েড কোষ সৃষ্টি করলো। ক্লিয়ার হয়েছে? দেখো, এই রকম ভাবে তুমি যখন বুঝবে না তখনই পরীক্ষায় কমন পাবে। তুমি যদি মনে করো মার্কেট থেকে একটা 700 টাকার প্রকাশনী বই নিয়ে নিই যেখানে টন এমসিকিউ কোশ্চেন আছে, আমি বলবো হা চলো আমি পাস করে যাবো, তাহলে আমি বলবো ভুল ভাবছো। কারণ এমসিকিউ বই পড়ে কিন্তু পাস করা যায় না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এমসিকিউ বই পড়ে পাস করা যায় না, তোমাকে ডিটেলসে এইভাবে বুঝতে হবে। 3টা পয়েন্ট বুঝালাম, আশা করি 3টা পয়েন্ট তোমার ক্লিয়ার। প্রথম পয়েন্ট ছিল এই যে মিওসিস, এটা একটা পরোক্ষ কোষ বিভাজন, কারণ মিওসিসে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই পর্যায়গুলো লক্ষ্য করা যায়। দ্বিতীয় পয়েন্ট ছিল যে মাতৃকোষের মধ্যে ঘটে, জনন কোষ সৃষ্টি করে। কি? জনন মাতৃকোষের মধ্যে ঘটে এবং এটি জনন কোষ সৃষ্টি করে। 3 নাম্বার পয়েন্ট ছিল এখানে ডিপ্লয়েড যে 2n কোষ ছিল সেটা ভেঙে ভেঙে 4টি আপত্য কোষ সৃষ্টি করবে, যেটা হবে হেপ্লয়েড বা n। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কি ভাবছো? পড়িয়ে তোমাকে চলে যাবো? কানটা খুলে শুনো বোন আমার, 3টা পয়েন্ট বুঝালাম, মুখস্থ হয়েছে। শুধুমাত্র বুঝাতে আসিনি, ক্লাসে মুখস্থ করাবো। টার্গেট WBCS এমনি এমনি পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ের পছন্দের ক্লাস দেয় না, ক্লাসে মুখস্থ করে দিয়ে যাবো। 3টা পয়েন্ট বুঝালাম, আমার সঙ্গে বলো বোন আমার। ফার্স্ট পয়েন্ট কি ছিল? প্রথম পয়েন্ট ছিল বোন যে এই যে মিওসিস কোষ বিভাজন ঘটে এটা একটা পরোক্ষ কোষ বিভাজন, কারণ এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইরকম পর্যায়ে কোষ বিভাজিত হয়। ক্লিয়ার? 2 নাম্বার পয়েন্ট ছিল জনন মাতৃকোষে ঘটে, মনে আছে তো? আমার দিকে দেখো, কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে, মুখস্থ হয়েছে। 3 নাম্বার পয়েন্ট কি ছিল বোন? প্রথমে যখন জনন মাতৃকোষে একটা কোষ সৃষ্টি করে মিওসিস কোষ বিভাজন, সেটা থাকে 2n, মানে 46টা ক্রোমোজোম বা ডিপ্লয়েড। ওটা কি হয়? পরবর্তীতে ভাঙতে ভাঙতে গিয়ে এই মিওসিসের অন্তিম পর্যায়ে 4টি আপত্য কোষ সৃষ্টি করে, কিন্তু এই 4টি আপত্য কোষ হয় হেপ্লয়েড বা n। ক্লিয়ার হয়েছে তো? আরে পশ্চিমবঙ্গের 23টা জেলার যে জেলা থেকে দেখো, তোমার ধর্ম যাই হতে পারে, তোমার জাত যা হতে পারে, আমরা এই যাত্রায় ভাই ও বোন। আর একজন দাদা হিসেবে আমার কর্তব্য হলো, বা একজন ভাই হিসেবে আমার কর্তব্য হলো আমার বোন বা দিদি তোমাকে আগিয়ে দেওয়া। এবছর চান্স পেতে হবে, এবছর একটা সিট হাতের মুঠোয় রাখতে হবে। চলো 4 নাম্বার পয়েন্ট দেখে কি বলেছে। এই কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম একবার, কিন্তু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম 2বার বিভাজিত হয়, যেমন আমি কিছুক্ষণ আগেই তোমাকে বলেছিলাম। এই যে মিওসিস কোষ বিভাজন, এখানে
এখানে যদি ভালোভাবে দেখো, প্রথমে আমি তোমাদের বলেছিলাম যখন প্রথম ভাগটা হয় এখানে কিন্তু নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও ক্রোমোজোম তিনটেই ভাঙবে, কিন্তু দ্বিতীয় যে ভাগটা হয় এখানে, এই যে দ্বিতীয় ভাগে যে চারটা আপত্যকোষ সৃষ্টি হচ্ছে, এখানে কেবলমাত্র নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমই ভাঙবে, সে কথাটাই বলছে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কবার ভাঙে, কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করো ক্রোমোজোম কবার ভাঙে। আর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কবার ভাঙে, এখানেও একবার ভাঙে, এখানেও একবার ভাঙে, দুবার ভাঙে, দুবার ভেঙে শেষ পর্যন্ত প্রথমবার যখন ভাঙে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সেখানে দুটো আপত্যকোষ সৃষ্টি করে, আর দ্বিতীয়বার যখন ভাঙে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সেখানে চারটি আপত্যকোষ সৃষ্টি হয়, ঠিক। আর ক্রোমোজোম একবার, মাথায় রাখবে। চলো নেক্সট পয়েন্ট দেখি বোনেরা আমার, নেক্সট পয়েন্ট থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কি বলছে চলো তো নেক্সট পয়েন্ট দেখিনি। নেক্সট পয়েন্ট আগে এটা ঠিক করে দিই, একটু ছোট করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। চলো নেক্সট পয়েন্ট দেখি। 5 নাম্বার পয়েন্ট বলেছে মিওসিস দুটি পর্যায়ে ঘটে, দুটি পর্যায়ে ঘটে, যথা মিওসিস 1 এবং মিওসিস 2। গল্প হলো মিওসিস যে 1 আছে এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয় বলে একে হ্রাস বিভাজন বলে। মিওসিস 1-এ ক্রোমোজোম ভাঙছিল এবং ভেঙে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 2n, ভেঙে কি হলো n আর n, কমে গেল না, 2n ছিল প্রথমে, ভেঙে কমে গেল, ক্রোমোজোম হ্রাস হয়ে গেল, তাই একে বলছে মিওসিস 1 কে বলছে হ্রাস বিভাজন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মিওসিস 1 কি ধরনের একটা প্রক্রিয়া, হ্রাস বিভাজন, সমবিভাজন, নাকি উপরে কোনোটিই নয়, আসতে পারে পরীক্ষায় প্রশ্ন, মাথায় রাখবে মিওসিস 1 হ্রাস বিভাজন, ঠিক। টোটাল মিওসিসও হ্রাস বিভাজন, কিন্তু যদি উল্লেখ করে দেয় যে মিওসিস 2 এর কথা তখন সেখানে হ্রাস হয় না, বুঝাবো, ক্লাসটা ভালোভাবে দেখো, পরে আরো ভালোভাবে বুঝবে। কিন্তু মিওসিস 2 যেখানে, মিওসিস 1 তো কমে যাচ্ছে না, হ্রাস বিভাজন, কিন্তু মিওসিস 2 অর্থাৎ এখানে ক্রোমোজোম কিন্তু, ক্রোমোজোমের সংখ্যা কি থাকে, সমান থাকে, তাই একে সমবিভাজন বলে। মানে দেখো মিওসিস 1-এ ক্রোমোজোম কমলো, উপরে ছিল 2n, নিচে হলো n আর n। আচ্ছা ছবিটা বড় করে বুঝাবো, আচ্ছা বড় করে বুঝালে আমার বোনদের ভালো হয়, চলো তো বোন আমার বড় করে বুঝায়, আপত্তিটা কিসের আছে, এ বড় হ। এবার আশা করি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, এবার দেখো বোন আমার, ভালো করে দেখো, ভালো করে দেখো, বুঝে যাও, পাস করতে হবে। প্রথম মিওসিস 1 কি ছিল, 2n, দুটা পর্যায় হয়, একটা হয় মিওসিস 1, একটা হয় মিওসিস 2। যেহেতু মিওসিস 1-এ এই যে ক্রোমোজোম 46টা আছে, এটা ভেঙে গিয়ে 46টা মানে 2n ভেঙে গিয়ে এও পায় 23টা, এও পায় 23টা, তাই মিওসিস 1-কে বলা হয় হ্রাস বিভাজন, কমে গেল, 46টা ছিল 23টায় থাকলো। কিন্তু মিওসিস 2 যেটা হয় এখানে কি ক্রোমোজোম ভাঙে, মিওসিস 2-এ কিন্তু ক্রোমোজোম ভাঙে না, তাই এখানে ওই n n n n মানে চারটা আপত্যকোষ যেটা সৃষ্টি হলো মিওসিস 2-তে, প্রত্যেকেই কিন্তু ওই 23টা করে পাবে, কটা করে পাবে, 23টা করে, এও 23টা, এও 23টা, এও 23টা, এও 23টা করে ক্রোমোজোম পাবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তো এই জন্য কিন্তু মিওসিস 2-কে সমবিভাজন, মিওসিস 1-কে হ্রাস বিভাজন। বুঝতে পেরেছো, অসুবিধা আছে? মিওসিস 1-এ ক্রোমোজোম কমছে তাই একে বলছি হ্রাস বিভাজন, মিওসিস 2-এ ক্রোমোজোম কমছে না তাই একে বলছি সমবিভাজন। ঠিক আছে বোন আমার, চলো নেক্সট পয়েন্টটা দেখি, খুব ইন্টারেস্টিং পয়েন্ট হয় নেক্সট পয়েন্টটা, পরীক্ষা আসার মতো পয়েন্ট হয়। তার আগে এটা একটু ছোট করে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ছোট হয়ে যা, ছোট হয়ে যা, ছোট হয়ে যা, ছোট হয়ে যা। চলো নেক্সট দেখি, মিওসিস যে 1 রয়েছে, 6 নাম্বার পয়েন্ট কি বলছে দেখে নাও। মিওসিস যে 1 রয়েছে এর সমসংখ্যক ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে এখানে, কিন্তু মিওসিস 2 যে রয়েছে এখানে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। গল্প ভালো করে বুঝো, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টটা কিন্তু VVI, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী যারা অলরেডি 5টা পয়েন্ট বুঝে গেছো, 6 নাম্বার পয়েন্ট তোমার মনের এক জায়গায় একটা খটকা সৃষ্টি করবে, আর সেই খটকা আমি আর সৃষ্টি হতে দেবো না। ক্লাসটা দেখো ভালোভাবে। প্রথমে বলেছে মিওসিস 1-এ সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটবে। মিওসিস 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, ক্রোমোজোম ভেঙে যায়। মাথায় এসছে? মিওসিস 1-এ কি হয়, ঠিক আছে রে, ছবি বড় হয় রে,
তাহলে বাচ্চাগুলো বুঝতে পারবে না। বড় 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 বড়। মিওসিস ওয়ানে কি হচ্ছিল? মিওসিস ওয়ান, এই যে মিওসিস ওয়ান, এখানে কি ছিল? এখানে একটা রসগোল্লা, এখানে একটা রসগোল্লা। কি ভাঙছিল? ক্রোমোজোম ভাঙছিল। তাই মিওসিস ওয়ানে কিন্তু সমস্ত ক্রোমোজোমগুলি ভেঙে পড়ে। কিন্তু গল্প যখনই যায় মিওসিস টুতে করে, মিওসিস টুতে এখানে ক্রোমোজোম তার ভাঙছে না, তাহলে কি হবে? ক্রোমাটিড যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর পৃথকীকরণ ঘটবে মিওসিস টুতে। মিওসিস ওয়ান ক্রোমোজোমের পৃথকীকরণ, মিওসিস টু ক্রোমাটিডের পৃথকীকরণ। আবার বোন মুখস্থ হয়ে যাবে। মিওসিস ওয়ান ক্রোমোজোমের পৃথকীকরণ, মিওসিস টু ক্রোমাটিডের পৃথকীকরণ। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বোন আমার, আজকে লাস্ট পয়েন্ট এটা। এই যে মিওসিস কোষ বিভাজন, এই কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ড বিনিময় হয়, ফলে আপত্য নতুন বৈশিষ্ট্যযুক্ত কোষের সৃষ্টি হয়। মানে দাদা, মানে বুঝলাম না। দেখো বোন আমার, তোমার ক্রোমোজোম আর আমাদের যে ক্রোমোজোম আছে, এগুলো তো দুজনের কাছ থেকে এসছে, তাই না? কে কে? আমাদের মা ও আমাদের বাবা। তো মা ও বাবার দুজনের ক্রোমোজোম তো আলাদা আলাদা, তাই না? ধরুন একটা ক্রোমোজোমের ছবি আঁকছি, কোথায় একবারে, কোথায় এখানে, এখানে দেখেন, এখানে দেখেন। ধরে নাও এটা হলো গিয়ে বাবার ক্রোমোজোমের জায়গা, এবং এটা হলো গিয়ে মায়ের ক্রোমোজোম। দুটো কালার আলাদা আলাদা, তো বুঝতে পারছো না? আচ্ছা, একটা বেগুনি আছে, বুঝতে পারছো না, তো আমি হলুদ করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, একই না তো, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম। এবার মা ও বাবা উভয়ের মিলন এবং তার দ্বারাই সৃষ্টি হয়েছে আমাদের। হ্যাঁ কি না বোনেরা আমার বা ভাইয়েরা আমার? হ্যাঁ কি না? তো বাবা ও মায়ের ক্রোমোজোম যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় বা যুক্ত হয়, তখন যে ক্রোমাটিড গঠিত হয় এরকম, যেহেতু ক্রোমোজোমগুলো একই না, ক্রোমোজোমের দুটো ভাগ একই না, আলাদা আলাদা, তো এদেরকে বলে নন সিস্টার ক্রোমাটিড। একই হলে, একই কালার হলে তাকে বলতো সিস্টার ক্রোমাটিড, একই রকম না। কিন্তু মিওসিস কোষ বিভাজন বুঝায় জনন কোষকে, আর জনন মানে জন্মাতে গেলে মা ও বাবা উভয়ের ক্রোমোজোম থাকে আলাদা আলাদা। তাই এদের ক্রোমোজোম যখন মিলিত হয়, এই ধরনের ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিড রূপে পরিচয় পায়, যেগুলোকে ক্রসিং ওভার দ্বারা সৃষ্টি হয়। বুঝতে পারলে না তো? এইবার ক্রসিং ওভার বুঝাবো, এইবার যে ক্রসিং ওভার বুঝাবো, তার আগে একটু দেখে নাও। এই যে মিওসিস ক্রসিং ওভার বুঝাবো, দেখো আমি ছবি রেখেছি, প্রত্যেকটা প্রত্যেকটা প্রোফেজ ওয়ান, প্রোফেজ টু, প্রত্যেকটা ভাগ এসছে, কিন্তু তার আগে এই জায়গাটা বুঝতে হবে তোমাকে, ভালোভাবে বুঝো। কিছুক্ষণ আগে আমরা পড়লাম এই যে মিওসিস কোষ বিভাজন আছে, এই মিওসিস কোষ বিভাজনটা একটা পরোক্ষ কোষ বিভাজন, কারণ এখানে কিন্তু আমরা প্রোফেজ দেখি, মেটাফেজ দেখি, অ্যানাফেজ দেখি, টেলোফেজ দেখি। ঠিক আছে, লক্ষ্য করি তো কে ফোন করছে এতবার রে, 6-7 বার মিস কর। হ্যালো বোন, আমি ক্লাস করাচ্ছি, হ্যাঁ পরে ফোন করো। নার্সিং অ্যাডমিশন নিবে বোন, অ্যাডমিশন নিবে আমাদের ওই নাম্বারে ফোন করো, 7872562940। আমি ক্লাসে আছি বোন, পরে কথা বলছে। চলো বোনেরা আমার, এখানে দেখি তো গল্প হয়েছে এই যে মিওসিস কোষ বিভাজন রয়েছে। তো এই মিওসিস কোষ বিভাজনের 4টা ভাগে লক্ষ্য করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো কি দাদা? এই ভাগগুলোর মধ্যে দিয়ে ধাপে 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 কোষটা ভেঙে প্রথমে 2টা এবং লাস্টে 4টা ভাগ হয়। বুঝতে পেরেছো? কোষ বিভাজন পড়েছো তো? যদি না পড়ে থাকো, এখনো যদি না পড়ে থাকো, আমাদের চ্যানেলে যাও, গিয়ে ক্লাসগুলো দেখো, প্রচন্ড হেল্পফুল ক্লাস পাবে। ঠিক আছে, তো এখানেও প্রোফেজ হচ্ছে, প্রোফেজ হয়ে ভাঙছে, এখানেও প্রোফেজ হচ্ছে। কিভাবে বুঝান তো? দেখো বোন আমার, এই যে একটা কোষ, এই একটা কোষ যখন ভাঙছে, ভেঙে কটা কোষ গঠিত করছে? এটা একটা, এটা একটা, দুটো। তার মানে কোষ ভাঙতে গেলে এখানে প্রোফেজ হচ্ছে, এখানে মেটাফেজ হচ্ছে, এখানে অ্যানাফেজ হচ্ছে, এখানে টেলোফেজ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ কি না? এবার দেখো, এখান থেকেও ভেঙে কিন্তু আলাদা আলাদা কোষ গঠিত হলো, এটা ভেঙে এটা আর এটা, 2টা, এটা ভেঙে এটা আর এটা, 2টো, টোটাল 4টা। তার মানে এখানেও বোনেরা, এখানেও প্রোফেজ হবে, এখানেও মেটাফেজ হবে, এখানেও অ্যানাফেজ হবে, আর এখানেও টেলোফেজ হবে। গল্প ঠিক এখানেও প্রোফেজ হবে, মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে, টেলোফেজ হবে। তাতে এগুলো কি লিখছেন, কি বুঝতে পারবো এখান থেকে? বোন আমার বা ভাই আমার, সব থেকে ইন্টারেস্টিং টপিক এবার দেখো। গল্প হলো এখান থেকে এই পর্যন্ত মিওসিস 1। কি বুঝছি? মিওসিস 1। মিওসিস 1 এর মধ্যে কবার প্রোফেজ হচ্ছে? একবার। প্রোফেজ কবার হলো? একবার। মেটাফেজ একবার। মেটাফেজ কবার? একবার। অ্যানাফেজ কবার? একবার। টেলোফেজ কবার হলো? একবার। তাই মিওসিস 1-এ যে ভাগগুলো দেখবো আমরা, যেটা কোষ বিভাজন করছে, সেগুলোকে বলবো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে এগুলাকে কি বলবো এবার বুঝো। এটা হচ্ছে গিয়ে মিওসিস 2। কি এটা? মিওসিস 2। হ্যাঁ কি না?
কিন্তু মিওসিস টুতে প্রোফেজ কবার হচ্ছে এখানে একবার, এখানে একবার, একবার আর একবার মিলে হলো দুবার, তাই মিওসিস টুতে বলবো প্রোফেজ টু। মেটাফেজ কবার হচ্ছে এখানে একবার, এখানে একবার, একবার আর একবার হলো দুবার, বুঝতে পেরেছো? একে বলবো মেটাফেজ টু। অ্যানাফেজ কবার হচ্ছে এখানে একবার, এখানে একবার, একবার আর একবার হলো দুবার, অ্যানাফেজ টু। টেলোফেজ কবার হচ্ছে টেলোফেজ এখানে একবার, এখানে একবার, একবার আর একবার হলো গিয়ে দুবার, তাই টেলোফেজ টু। মিওসিস ওয়ানে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ঘটছে সেগুলো একবার ঘটছে, গল্প বুঝতে পেরেছো? প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। পরীক্ষায় প্রশ্ন আসে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান থেকে, বা প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু বা টেলোফেজ টু থেকে। বিশ্বাস যদি না হয় 2021, 2022, 2023 ও 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুলে দেখো বোন আমার, কোশ্চেন পেয়ে যাবে, বুঝতে পেরেছো? আর তার অ্যান্সারগুলো হুবাহু আমাদের এই নোটগুলো থেকে কমন পাবে, যে নোটগুলো থেকে আমরা তোমাকে পড়াচ্ছি। তো এইবার কিন্তু আমরা একটু মিওসিস ওয়ানের চারটা ভাগ মানে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান ও টেলোফেজ ওয়ান নিয়ে আলোচনা করব, এবং মিওসিস টু এর যে দ্বিতীয় ভাগ রয়েছে যেখানে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু ও টেলোফেজ টু রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা শুরু করছি। ঠিক আছে, চলো এবার যে নেক্সট পার্টটা রয়েছে এখানে কিন্তু আমরা টোটালি যেটা আলোচনা করব সেটি হলো প্রোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ান মানে মিওসিস ওয়ানের তো প্রত্যেকটা ধাপ একটা করে হচ্ছিল, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, তাই না? তো মিওসিস ওয়ানের প্রথম ধাপ যখন আমরা প্রোফেজ ওয়ান আলোচনা করব, আমরা দেখব এখান থেকে নার্সিং এক্সামে কি কি প্রশ্ন উঠে আসে। সবার আগে ছবিটির দিকে ভালোভাবে দেখো, দেখো আমি তোমার সামনে 6টি ছবি রেখেছি এবং এই 6টি পর্যায়ের মাধ্যমে কিন্তু মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান পরীক্ষায় প্রশ্ন নিয়ে আসে। ছবি দেখে কি বুঝবো, দেখো বুঝাচ্ছি, ভালোভাবে বুঝো। প্রথম ধাপ দেখতে পাচ্ছ, দেখো এখানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো ঘুরে বেড়াচ্ছে। যদি আমি ভালোভাবে দেখি, এর লালটাকে ধরে নিই পিতার ক্রোমোজোম, নীলটাকে ধরে নিই মাতার ক্রোমোজোম। দ্বিতীয় পয়েন্ট মানে 2 নাম্বার ছবিতে যদি তুমি ভালোভাবে দেখো, দেখো ক্রোমোজোমগুলো একে অপরের পাশে আসছে। কি আসছে? পাশে আসছে। এইগুলোকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম। কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। দেখো তোমাদের জন্য কিন্তু ব্যাখ্যা রেখেছি, কিন্তু তার আগে ছবিটা একবার ভালোভাবে দেখে নাও। তৃতীয় ধাপে যদি আমি দেখি তাহলে একটি মজার বিষয় আছে, দেখতে পারবো এই যে একে অপরের উপর ক্রোমোজোমগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখো লালটা নীলটার উপর উঠে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো লালটা নীলটার উপর উঠে বসে আছে। এই গল্পটাকে বলবো সাইন্যাপসিস। প্রোফেজ ওয়ানে লক্ষ্য করা যায় মিওসিস ওয়ানের ভাগ, পরীক্ষায় প্রশ্ন আসে বোন আমার, ডিটেলসে বুঝাবো, তার আগে ছবিটা দেখে নাও। নেক্সট যদি দেখো এখানে একটা মজার বিষয় আছে, এই আমাদের 4 নাম্বার ছবিটায়। এখানে যদি ভালোভাবে তুমি দেখো না বোন আমার, তাহলে তুমি এখানে লক্ষ্য করতে পারবে এই যে লাল ভাগটা ছিল, কোথায় লাল ভাগটা? হ্যাঁ, এই যে লাল ভাগটা দেখো, লাল 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 লাল, দেখতে পাচ্ছ তো? লাল লাল, কিন্তু যখনই নিচের দিকে এই ভাগটা আসছে দেখো ওটা লাল নাই, ওটা হয়ে গেছে নীল, দেখতে পাচ্ছ তো? এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ? অন্য কালার দিয়ে বুঝাবো, এই দেখো এই জায়গাটা হয়ে গেছে নীল। গল্প ছিল এই জায়গাটা লাল হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু এই জায়গাটা লাল নাই, হয়ে গেছে কি নীল। তোমাকে একটু ছবিটা বড় করে দেখায় তাহলে তুমি বুঝতে পারবে ভালোভাবে। দেখতে পাচ্ছ আশা করি, দেখতে পাচ্ছ আশা করি। তো তোমার সামনে প্রথমে যে জায়গাটা কি ছিল, দেখো লাল তো লাল রূপে যাওয়ার কথা, কি না? দেখো আর লাল রূপে যাচ্ছে না বোন আমার, ভালোভাবে বুঝবে এই জায়গাটা, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বোন আমার এখান থেকে। ঠিক, এই যে লাল, এই লাল 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 লাল, কালো দিয়ে বুঝালে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই 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 দেখো লালের অংশটা দেখতে পাচ্ছ? এইরকম এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম। দেখো এই জায়গাটা যখন যাচ্ছে, যেখানে নীলের উপর দিয়ে গেছে লালের অংশটা, এইটুকুটা জায়গা কি হয়েছে একবার দেখতে পেরেছো? যেহেতু নীলের উপর দিয়ে গেছে, নীল রংটা এর উপর চড়ে গেছে। অপর দিকে যদি এই জায়গাটা ভালোভাবে দেখো, লাল 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 যাচ্ছিল, দেখো নীল হয়ে গেল, একই না? তো এখানে দেখছি নীল রংটা লালের উপর চড়ে গেছে, কিন্তু অপর দিকে তুমি যদি নীলটাও ভালোভাবে দেখো না বোন আমার, নীলটাও ভালোভাবে দেখো, এই নীল যাচ্ছে 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 যাচ্ছে, এই দেখো উপরের অংশটা লাল হয়ে গেছে, মানে যে জায়গাটা নীল থাকার কথা সেটা লাল হয়ে গেছে। কেন হচ্ছে দাদা এটা? এটাকে বলে বোন আমার ক্রসিং ওভার। ক্রসিং ওভার, পরীক্ষা প্রশ্ন আসে এটা থেকে। ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজনের কোন স্থানে লক্ষ্য করা যায় বা কোন পর্যায়ে? অ্যান্সার করতে হয় প্রোফেজ ওয়ান, পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা নেক্সট পার্টটা দেখি, আরও ছবি তো আছে সেগুলোও তো ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ নেক্সট আর কিছু নেই, নেক্সট যদি আমি তোমাকে বলতে যাই, কোথায় গেল? হ্যাঁ, নেক্সট পার্টে তোমার এখানে এটাই বুঝাবে যে 5 নাম্বার পর্যায়ে অটোমেটিক
ক্রসিং ওভার হওয়ার পর একটা কোষের উভয় মেরুতে সেন্ট্রোজোমগুলো যাবে, কারণ বেমতন্তু গঠন করতে হবে, ক্রোমোজোমগুলো মাঝখানে চলে আসবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে এখন, এবং অন্তিম পর্যায়ে প্রোফেজে লক্ষ্য করা যায় অটোমেটিক বেমতন্তু গঠিত হওয়া শুরু হয়ে গেছে এবং ক্রোমোজোমগুলো মাঝখানে চলে এসছে। চলো এই প্রোফেজ 1 থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে লাইন বাই লাইন আলোচনা করে দিচ্ছি, একবার দেখে নাও। এখানে ফার্স্ট পয়েন্ট বলেছে লালকালি লালকালি লালকালি, এই লালকালি ফার্স্ট পয়েন্ট বলেছে বোন আমার, ক্রোমাটিডগুলি সর্বপ্রথম ক্রোমোজোমে পরিণত হয়। মনে আছে তো প্রথম পয়েন্টটা কি বলেছিলাম? মনে না থাকতে পারে, ছবি নিয়ে এসছি, মনে আছে তো প্রথম ছবিটা? এই যে ক্রোমাটিডগুলি ছিল, এই ক্রোমাটিডগুলি প্রথমে কিসে পরিণত হলো? ক্রোমোজোমে পরিণত হলো। মনে পড়ছে তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে, ক্রোমাটিডগুলি ক্রোমোজোমে পরিণত হয় মিওসিস 1 এর কোন দশায়? অ্যান্সার করতে হয় প্রোফেজ 1। ঠিক। 2 নাম্বার, প্রোফেজ 1 থেকে কি কি প্রশ্ন আসে? এই ধরনের ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করলে এদের হোমোলোগাস ক্রোমোজোম বলে। বোনেরা আমার, এই যে দ্বিতীয় ছবিটা মনে আছে তো? দেখতে পাচ্ছ তো ক্রোমোজোমগুলো কইরে? হ্যাঁ, ছবি আয়, এই দেখো ক্রোমোজোমগুলো একে অপরের উপর উঠে চড়ে আছে বা একে অপরের পাশে চলে আসছে, এটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আশা করি বুঝতে পারছো, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে হোমোলোগাস ক্রোমোজোম কোন কোষ বিভাজনে লক্ষ্য করা যায়? অ্যান্সার করতে হয় মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায়। নেক্সট প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে জোটবদ্ধ হয়ে থাকলে তাকে সাইন্যাপসিস বলা হয়। যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলো একে অপরের উপর উঠে দাঁড়ায় বা জোটবদ্ধ হয়ে যায় তাকে কি বলা হয়? সাইন্যাপসিস। আবার ছবিতে যায়, পয়েন্টগুলো বুঝতে পারছো তো? এই যে 3 নাম্বার ছবি যদি ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ একে অপরের উপর উঠে যাচ্ছে, এটাকে বলছে সাইন্যাপসিস। কি বলছে? সাইন্যাপসিস। আশা করি ধরতে পারছো বোন আমার। 4 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করি দেখি, চলো এই ছবিটা একদম হারিয়ে যাস না। হ্যাঁ, 4 নাম্বার পয়েন্ট কি বলছে? সাইন্যাপসিস হওয়ার পর ক্রোমোজোমগুলোর মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এটাকে ক্রসিং ওভার বলা হয়। কিছুক্ষণ আগে জুম করে বুঝালাম, যদি না দেখে থাকো এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, জানো তো কি হচ্ছিল? লালটা নীলের উপর উঠে নীল হয়ে যাচ্ছিল, নীলটা লালের উপর উঠে লাল হয়ে যাচ্ছিল। ক্রসিং ওভার বলে এটাকে। জনন কোষের মধ্যে বা জনন কোষ গঠনকালে ক্রসিং ওভার লক্ষ্য করা যায়। ক্লিয়ার হয়েছে? নেক্সট যদি বা অন্তিম পর্যায়ে যদি আমি বলি, ছবি ছোট হয়ে যাও, অন্তিম পর্যায়ে যদি আমি বলি যে প্রশ্নটা পরীক্ষায় থাকে, আমি দেখতে পাচ্ছি দুটোই ছোট হয়ে গেল, ক্ষমা করবে। এই এদিকে দুটোই ছোট হয়ে গেল একদম। বড় বড় ছাত্রদেরকে বুঝাবো কি? কি ব্যাপার? হ্যাঁ, চলে এসছে। চলো এবার যদি আমি নেক্সট তোমাকে বলি, কারণ সময় নষ্ট করব না, অনেক বোনেরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো। চলো নেক্সট যদি আমি তোমাকে বলি, 5 নাম্বার পয়েন্টে মনে আমরা আটকেছিলাম, 5 নাম্বার পয়েন্টটা যদি আমরা বলি, এছাড়াও এ পর্যায়ে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এই ছবিটা তো কেটে দিলাম, তুমি এখানে দেখতে পারো। এই 5 নাম্বার পয়েন্টে কি হচ্ছিল? নিউক্লিয়াস বা নিউক্লিয় পর্দা যেটা ছিল সেটা ধীরে ধীরে কি হচ্ছিল? অবলুপ্তি হচ্ছিল, মানে একদম মিশে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এবং অন্তিম পয়েন্ট যদি আমরা বলি বোনেরা আমার, একদম লাস্ট পয়েন্ট 6 নাম্বার, উভয় মেরুতে সেন্ট্রোজোম উপস্থিত হয়। উভয় মেরুতে কোষের দুপ্রান্তে সেন্ট্রোজোম চলে যায় এবং বেমতন্তু গঠনের সাথে সাথে ক্রোমোজোমে আল তন্তু এখানে লক্ষ্য করা যায়। অন্তিম পর্যায়ে যদি দেখি বোনেরা, কোথায় গেল এই ছবি, কোথায় গেল? অন্তিম পর্যায়ে যদি দেখি বোনেরা আমার, এই যে লাস্ট পর্যায়ে, এই যে এটা দেখো, উভয় দিকে বেমতন্তু গঠিত হওয়া, সেন্ট্রোজোম চলে গেছে, এই সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম, এই দেখো বেমতন্তু গঠিত হয়ে গেছে এবং ক্রোমোজোমগুলো মাঝ বরাবর অবস্থান করে গেছে। ক্লিয়ার? এবার কিন্তু প্রোফেজ 1 এর এই কটায় প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক তো, মিওসিস 1 এ প্রোফেজ 1 হলো, প্রোফেজ 1 হয়ে গেল। এবার তাহলে মেটাফেজ 1 থেকে কি প্রশ্ন আসে? একটাই প্রশ্ন এসছে, কানটা খুলে শুনে নাও। মেটাফেজ 1, মিওসিস 1 এর দ্বিতীয় দশা মেটাফেজ 1 একবারই হয়। এখান থেকে প্রশ্ন আসে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চল বরাবর অবস্থান হয়, মানে এই যে প্রোফেজ 1 এ যে বেমতন্তুটা গঠিত হয় সেই বেমতন্তুতে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল মানে মাঝ বরাবর সঞ্চিত হয়। এটা হয় তোমার মেটাফেজ 1, মিওসিস 1 এর মেটাফেজ 1 দশায়। মিওসিস 1 এর মেটাফেজ 1 এর পর
অ্যানাফেজ 1 আছে, প্রত্যেকটা তো 1 করে 4টা দশায় পড়তে হবে, প্রোফেজ 1, মেটাফেজ 1, এবার অ্যানাফেজ 1 আর এরপর টেলোফেজ 1। সিম্পল। যদি তুমি মাইটোসিস কোষ বিভাজন দেখে থাকো তাহলে এগুলা তুমি অলরেডি জানো, ঠিক আছে। একবার আবার আমার সঙ্গে দেখে নাও, একটাই প্রশ্ন আসে অ্যানাফেজ থেকে, অ্যানাফেজ 1 থেকে। কি প্রশ্ন আসে? এখানে প্রশ্ন আসে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। তো এখানে দেখলাম মেটাফেজ 1-এ টিস্যুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো সঞ্চিত হয়, কিন্তু কোষটাকে তো ভাঙবে কি না, কোষটাকে তো ভাঙতে হবে, এবং এই জন্যই মিওসিস 1-এর অ্যানাফেজ 1 দশায়, যেহেতু অ্যানাফেজ এখানে একবারই হয়, এখানে এই ক্রোমোজোমগুলো দেখো একে অপর থেকে ভেঙে গেল এবং বেমের দিকে গমন, মানে বেম ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে টিস্যুব অঞ্চল বরাবর সেন্ট্রোজোমের দিকে এদের কি ঘটছে, গমন ঘটছে, দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে। মাথায় এসছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি করছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, দেখো ভেঙে গেল, ঢাস ভেঙে গেল, বিচ্ছেদ হয়ে গেল। বোঝাতে পেরেছি ব্যাপারটা? নেক্সট যদি দেখো বোন আমার, নেক্সট বলেছে টেলোফেজ 1। টেলোফেজ 1-এ কি বলেছে? বেম তন্তুর অবনমনের সাথে সাথে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার পুনরাগমনকে বলা হয় টেলোফেজ 1। টেলোফেজ 1-এ মানে কি হবে? যে বেম তন্তু গঠনের ফলে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছিল, এইবার টেলোফেজ 1-এর মাধ্যমে সেই নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার বা নিউক্লিয়াসের নানা রকম উপাদানগুলোর পুনরাগমন ঘটবে, যার মধ্যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অন্যতম। এবং কটা কোষের সৃষ্টি হবে রে? দুটো। কটা? দুটো। যেমন আমরা জেনেছিলাম এই যে মিওসিস 1 দশায় কই রে, এই যে মিওসিস 1 দশায়, এই যে মিওসিস 1-এ কটা কোষ সৃষ্টি হয়েছিল? দুটো। এইবার মিওসিস 2-তেও কিন্তু একই রকম প্রক্রিয়া চলবে, এটাতেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ চলবে, এটাতেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ চলবে। গল্প হলো এখান থেকে দুটো এবং এখান থেকে আরও দুটো, টোটাল 4টা আপত্য কোষ এই মিওসিস 2-তে সৃষ্টি হবে। কিছুই না, মিওসিস 2-এর যদি গল্পটা আমি ক্লিয়ারভাবে তোমাকে বলতে যাই, মিওসিস 2-তেও কিন্তু প্রোফেজ 2 দুবার হচ্ছে, একবার এ সাইডে হচ্ছে, একবার এ সাইডে হচ্ছে। মেটাফেজ 2 দুবার হচ্ছে, এ সাইডে একবার, এ সাইডে একবার। অ্যানাফেজ 2 ও টেলোফেজ 2 লক্ষ্য করা যাবে। সেম এইটুকুটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের মিওসিস কোষ বিভাজনের দুটো ভাগ, তথা মিওসিস 1 ও মিওসিস 2-এর টোটাল ডিটেলসে ক্লাস শেষ হলো। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, যে নোটটা আমি প্রথম থেকে তোমাদের পড়ালাম এই নোটের উপর ভিত্তি করে পরীক্ষায় এতদিন পর্যন্ত তো প্রশ্ন এসছে, আশা করছি 2025-এও আসবে। গল্প হলো আমাদের রণক্ষেত্র ব্যাচে কিন্তু এই মুহূর্তে যারা বাচ্চা আছো, একদম নতুন ব্যাচ, রণক্ষেত্র ব্যাচ, তারা আশা করছি এই ক্লাসটা করেছে এবং তোমাদের প্রায় 5 নাম্বার অধ্যায় কিন্তু আমরা পা রাখতে চলেছি, যেটা হলো শালক সংশ্লেষণ শ্বসন। তোমাদের আশা করি এই জিনিসটা ক্লিয়ার, যে পয়েন্টগুলো বললাম একবার রিভিশন ক্লাস করে নিচ্ছ। আর যারা এখনো মনে করছো নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিব, নতুন ব্যাচ চলছে, অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে পারো, আমি তোমাকে বাধ্য করছি না, তুমি বাড়িতেও সেলফ স্টাডি করতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় বায়োলজির কোন পার্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো কে বলবে, ম্যাথ বা জিআই এগুলোর কোন পার্ট থেকে আসে, পরীক্ষা তো সামনে আসছে কি না, টেনশন নিয়ে কী লাভ? মার্কেটে পাওয়া দুটো বইয়ের যে দাম সেটাই হচ্ছে 1000-1500 টাকা, তার থেকেও কম কোর্স ফি আমাদের। যাই হোক, আমি বলে রাখলাম, যদি তোমার মনে হয় আমাদের যে রণক্ষেত্র ব্যাচটি চলছে, তুমি অবশ্যই রণক্ষেত্র ব্যাচে একবার দেখতে পারো, আমি তোমাকে এটুকুটা প্রমিস করছি, প্রাউড ফিল করবে ক্লাস নেওয়ার পর। যাই হোক, টোটাল কোর্স ফি 999 টাকায়। আজকে ক্লাস এইটুকুটাই থাকলো এবং আশা রাখছি ক্লাসটি তোমার জন্য খুব হেল্পফুল ছিল। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি কোন জেলা থেকে আমার এই ক্লাসটি দেখলে। টাটা।